আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভারতের আগ্রাসন থেকে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদ। এবারে জানাবো ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আরামবাগ থেকে মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। জানাবো 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই। এখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, পুরো দেশ চালাচ্ছে। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে চলমান অস্থায়ী কুরবানির পশুর হাট নিয়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার বঙ্গবড্ডা ইউপির বঙ্গবড্ডা বাজার এলাকায় কাদবা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানিয়ে দেব মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ব। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তাদের হাত থেকে দেশকে আমাদের রক্ষা করতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। স্লোভাকিয়ায় প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনে। এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের আগ্রাসন থেকে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে গণ অধিকার পরিষদ। বাংলাদেশের প্রতিটি খাতে ভারতের আধিপত্য এবং আগ্রাসন চলছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান। তিনি বলেন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার। দেশ রক্ষায় সব দলকে মাঠে নামতে হবে। বিএনপির একার পক্ষে এটা সম্ভব নয়, সবাইকে মিলে দেশ রক্ষা করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে মিয়া মশিউজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের দুর্নীতির স্বর্গরাজ্য ঢাকতেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে হঠাৎ করে কোটা প্রথা চালু করেছে সরকার। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হবে, ফলে আজিজ বেনজিরের পাহাড়সম দুর্নীতি ইস্যু চাপা পড়ে যাবে। একই সঙ্গে সরকারের গণবিরোধী বাজেট নিয়ে জনগণ সোচ্চার হতে পারবে না। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে, পুরো বাংলাদেশ আজ কাঁটাতারে বন্দী। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে ভারতকে সবার আগে দেশ থেকে হটাতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দরকার। এর জন্য প্রয়োজন বৃহত্তর জাতীয় ঐক্য। ঘুষ, দুর্নীতি বন্ধে শ্রমজীবী মানুষের বিক্ষোভ। ঘুষ, দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আরামবাগ থেকে মিছিলটি শুরু হয় দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় তারা গরিব মারার অবৈধ বাজেট মানি না, মানব না, দুর্নীতিবাজদের বিচার করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, নিত্যপণ্যের দাম কমাতে হবে বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। এতে করে আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে নিত্যপণ্যের দাম কমাতে হবে, দেশ থেকে লুটপাট আর দুর্নীতি বন্ধ করতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। বাজেট তো গুটি কয়েক অলিগার্কের ব্যবসা বাণিজ্যের জন্য আমির খসরু। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই। এখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, পুরো দেশ চালাচ্ছে। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের পাঠানো বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান তিনি। আমির খসরু বলেন, বাজেট আর কি, এখানে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেবার, কারণ তারা তো নির্বাচিত সরকার নয়। এ ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই। আর বাজেট দেয় কি দিয়ে? একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই তো বাজেট দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান রিসোর্স কি আছে? ব্যাংক খালি। বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন?
এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। ব্যাংক খাত খালি করে ফেলেছে, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ, ফরেন কারেন্সির অবস্থা খারাপ, মানে যে রিসার্চগুলোর উপর ভিত্তি করে বাজেট হয় বাংলাদেশ তো আজ সেগুলো অনুপস্থিত। একদিকে একটা অনিশ্চিত সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেবার, অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলেছে চুরি, দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে। বাংলাদেশের তহবিল খালি, রিজার্ভ খালির পথে, তারপর ব্যাংকগুলো সব লুটপাট করে টাকা সব নিয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে। সাবেক এই বাণিজ্যমন্ত্রীর দাবি প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপকার না, বরং সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরে টাকা যতটুকু আসবে সেগুলো তো সাধারণ মানুষের পকেট থেকে জোর করে নেবে। তারপরও বিদ্যুতের দাম বাড়বে, আরও গ্যাসের দাম বাড়বে এবং পানির দাম বাড়বে। সাবেক এই বাণিজ্যমন্ত্রী দাবি করেন প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপকার না, এই যে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরে টাকা যতটুকু আসবে সেগুলো তো সাধারণ মানুষের পকেট থেকে জোর করে নেবে। আরও বিদ্যুতের দাম বাড়াবে, আরও গ্যাসের দাম বাড়াবে, আরও পানির দাম বাড়াবে, আরও ট্যাক্স বাড়াবে এবং জোর করে ট্যাক্স আদায় করবে। সুতরাং এই টাকাটা আবার যাবে তাদের অর্থাৎ জনগণের পকেট থেকে। সুতরাং যতটুকু করবে সেটা তো সাধারণ মানুষের থেকে আদায় করে করবে সরকার। তিনি বলেন তারা বিদ্যুৎ চুরি করবে, সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল দিতে হবে, পানি গ্যাস সব জায়গায় তাদের পকেট ভরার জন্য সাধারণ মানুষের পকেট থেকে আসবে সেই টাকা। একদিকে তো কোনো রিসোর্স নেই, সব খালি করে ফেলেছে, আগামীতে যতটুকু আসবে সেটা তো সাধারণ মানুষকেই দিতে হবে এবং তারা আবার লুটপাট করে নিয়ে চলে যাবে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এখান থেকে ঘুরে দাঁড়াতে একটা নির্বাচিত সরকার হতে হবে, একটা মুক্তবাজার অর্থনীতিতে সবার সমান সুযোগ থাকতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড অর্থনীতিতে থাকতে হবে, তাহলেই জাতির প্রত্যেকটা মানুষ তার নিজের সম্ভাবনা কাজে লাগে এবং অর্থনীতিতে অবদান রাখতে পারবে, রাজনীতিতে অবদান রাখতে পারবে। কুমিল্লায় গরুর হাট নিয়ে দুগ্রুপের সংঘর্ষ। কুমিল্লার নাঙ্গলকোটে চলমান অস্থায়ী পশুর হাট নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার বাঙ্গবাড্ডা ইউনিয়নের বাঙ্গবাড্ডা বাজার এলাকায় কাদবা গ্রামে ঘটনা ঘটে। সংঘর্ষের উভয় পক্ষের 4 জন আহত হয়েছেন। আহতরা হলেন কাদবা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আহমদ, মৃত মোহাম্মদের ছেলে মোবারক। জানা যায় সম্প্রতি যুক্তিখোলা বাজারে গরুর হাট নিয়ে নাঙ্গলকোট এবং লালমাই উপজেলার মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর এই গরুর বাজারটি বন্ধ করে দেয় উভয় উপজেলা প্রশাসন। বাজারটি বন্ধ হওয়ার পর কাদবা গ্রামের হুমায়ুন কবির বজলুর কাদবা গ্রামে তার ফিশারি মাটি দিয়ে ভরাট করে সেখানে প্রতি শুক্রবার গরুর হাট বসান। উপজেলা প্রশাসন অস্থায়ী কুরবানির পশুর হাটের ইজারা দেওয়ার জন্য টেন্ডার ছাড়লে সবুজ ইজারার জন্য আবেদন করেন এবং উপজেলা প্রশাসন থেকে সবুজকে বাজারটি ইজারা দেওয়া হয়। ইজারা পেয়ে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে পশুর হাটে বাস বসাতে গেলে বজলুর বাধা দেয়। ঘটনা মীমাংসার জন্য শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসান পশুর হাটে গিয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদারকে নিয়ে বসেন। এক পর্যায়ে সহকারী কমিশনারের সামনেই উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান, তবে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ওই বাজারটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদের উপর হামলা, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। শিশুদের উপর হামলার কারণে ইসরায়েল সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এ সিদ্ধান্ত নিল। কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি এক্সে বলেছেন তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ। তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন সেনাবাহিনী। এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন, তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণার পরিচয় দিয়েছেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন অন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। প্রতিবেদনটি 14 জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ডুজারিক বলেন ইসরায়েলের রাষ্ট্রদূতের ফোন কলটি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। স্পষ্টভাবেই বলা যায় এ ধরনের কিছু আমি আমার 24 বছরে এই সংগঠনের সাথে দায়িত্ব পালনকালে দেখিনি। সশস্ত্র সংঘাতে শিশু বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে শিশুদের বিরুদ্ধে সহিংসতার পদক্ষেপগুলোর সম্পৃক্ততার তালিকা দেওয়া হবে। এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকবে। এ তালিকায় রাশিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, সিরিয়া এবং সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট,
আল শাবা, তালেবান এবং আল কায়দার মতো সংগঠনও রয়েছে। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় 15,571টির বেশি শিশু নিহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 10 ফিলিস্তিনি শিশুর 9টি ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে।